আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব। আজকের ভিডিওতে আসলে কোনো স্পেসিফিক টপিক বা এরকম শিক্ষণীয় আহামরি কিছু নাই, বাট আজকের ভিডিওতে মেইনলি ইনভেস্টরদের সাইকোলজি বা বাংলাদেশের মার্কেটের কিছু ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয় হলো যে অন্য দেশের যুদ্ধে কেন আমাদের মার্কেটে সবসময় পতন হয়। তো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে আমরা দেখি যে আমাদের মার্কেটে খুব বাজেভাবে পড়তেছে। সবাই বলতেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে, এই কারণে মার্কেটে পতন হচ্ছে। কয়েকটা জায়গায় দেখলাম অনেকে কমেন্ট করতেছে যে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করতেছে, সেই যুদ্ধের খরচ বাংলাদেশ যোগান দিচ্ছে, সেই কারণে বাংলাদেশের স্টক মার্কেটে পতন হচ্ছে। তো এই কথাটা একটু হাস্যকর, আমার কাছে হাস্যকরই মনে হয়েছে। যিনি বলেছেন তিনিও ফান করেই বলেছেন যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের খরচের যোগানদাতা বাংলাদেশ, সেই কারণে বাংলাদেশের মার্কেটে পতন হচ্ছে। বাট কথাটা হাস্যকর হলেও অনেকটাই সত্য যে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, সেখানে হ্যাঁ যুদ্ধ হলে ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হবে, খারাপ হয়েছে স্বাভাবিক। বাট যেখানে আসলে ইউএস এর স্টক মার্কেটে ভালো একটা বুল রান চলতেছে, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা খরচের বড় অংশ কিন্তু ইউএস বিয়ার করে। ইন্ডিয়ান স্টক মার্কেট যদি দেখি সেখানেও একটা বুল মার্কেট চলতেছে, পাকিস্তান স্টক মার্কেটে বুল মার্কেট চলতেছিল, শুধুমাত্র বাংলাদেশের স্টক মার্কেটে এই সমস্যা। তারপর এখন আবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হলো। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার পরে ইন্ডিয়ান স্টক মার্কেট যা করলো, পাকিস্তান স্টক মার্কেট একদিনে যা করলো, বাংলাদেশের স্টক মার্কেট সবাইকে ছাড়িয়ে গেছে। মনে হয় যে যুদ্ধ আসলে ইন্ডিয়া পাকিস্তানের না, যুদ্ধ বাংলাদেশের, অথবা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ আর্থিকভাবে যোগানদাতা বা কিছু একটা। যাই হোক, আমরা আজকে মূল বিষয়টা যেটা, যে এই যে কেন অন্য দেশের যুদ্ধে বাংলাদেশের মার্কেটে এত প্রভাব পড়ে সেটাই বোঝার চেষ্টা করব। তার আগে চলুন আসলে প্রভাবটা কিরকম পড়েছে সেটা একটু দেখে নেই। শুরুতেই আসি আমাদের মার্কেটে, ডিএসইএক্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি আসি, দেখেন একটা বড় ক্যান্ডেল দিয়ে একটা বড় সাপোর্ট জোন যেটা ছিল, এই সাপোর্ট জোনকে ব্রেক করে পর্যন্ত নিচে নেমে গিয়েছে। এবং সেই পতনটা কতটুকু, গতকাল বা একদিনে আসলে 3.02% পতন হয়েছে। দেখতেই পারতেছেন এইখানে কিন্তু একদম কোনো উইক পর্যন্ত ক্রিয়েট করে নাই, মানে মার্কেট খোলার পর থেকে পড়া শুরু হয় এবং শেষ পর্যন্ত সেটা পড়তেই থাকে। তো 3% পর্যন্ত পতন হয়েছে। এবার যুদ্ধ বিধ্বস্ত যে দুইটা দেশ বা যেই দুইটা দেশে যুদ্ধ লাগার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যুদ্ধ কিন্তু এখন লাগে নাই, বাট তাদের মধ্যে কিছু হিটেড কনভারসেশন এন্ড হিটেড অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। তো এই দুইটা দেশের যদি দেখি, শুরুতেই আসি পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। পাকিস্তান স্টক এক্সচেঞ্জের গতকালকে ইন্ডেক্স বা আজকের দিনে ইন্ডেক্স পড়েছে 3.13%, নিয়ার টু বাংলাদেশ। বাংলাদেশে পড়েছিল 3.02%। তো এবার চলে যায় ইন্ডিয়াতে, ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জ যেটা সেন্সেক্স, সো বিএসসি সেন্সেক্স যেটা, এটা কিন্তু কমে নাই, উল্টা বেড়েছে। এদের 105 পয়েন্ট বেড়েছে এবং যেটা পার্সেন্টেজে ধরলে 0.13% বেড়েছে। তো দুইটা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখেন, পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে তাদের লাস্ট দিনে একদিনেই 3559 পয়েন্ট পড়েছে। যেহেতু তাদের এটা আমরা টপ 100 যেই কোম্পানি সেই ইন্ডেক্সটা নিয়েছি, তো পিএসএক্স এর কথা বলতেছি না, কেএসসি 100 যেটা, এটার কথা বলতেছি। তো এইখানেও দেখেন এটা পড়াটা অনেকটাই স্বাভাবিক, কারণ এই মার্কেটটা অনেক দিন ধরে একটা লম্বা বুল রানে আছে। সো এইখানে ইভেন এই যে সাপোর্ট জোনটা, এটাও কিন্তু তারা ব্রেক করে নাই। এবং এই 3% যেটা আজকে পড়লো, এটা কি তার জন্য ইউজুয়াল ঘটনা কিনা সেটা দেখি। দেখেন এই জায়গাও 3.27% একদিন পড়েছে, এই জায়গাটাও 3.09% পড়েছে, এবং এই জায়গায় তো 4.32% পড়েছে। তো বোঝা যাচ্ছে যে এই যে 3%-এর এই ঘটনাটা, এটা কিন্তু তার জন্য, যেহেতু একটা লম্বা রানে আছে এই স্টক এক্সচেঞ্জটা, সেই হিসাবে কিন্তু এটা তার জন্য একটা স্বাভাবিক ঘটনা। এবং একই সাথে আমরা জানি যে একটা স্টক এক্সচেঞ্জ বা একটা ইন্ডেক্স যখন বুল রানে থাকে তখন কিছু মার্জিন লোন নেওয়া থাকে, সেই হিসাবে কিছু মার্জিন কল এসে সেটাকে এই জায়গায় এই ইন্ডেক্সটাকে হ্যাম্পার করতেই পারে। আর সেন্সেক্স এর কথা যদি বলি, এটাতে তো আসলে পতন হয়ই নাই, উল্টা তাদের 105 পয়েন্ট বেড়েছে। অথচ আমাদের ডিএসই এক্স ইন্ডেক্স দেখেন কি পরিমাণ পড়লো। এটা কিন্তু লাস্ট এত বড় ক্যান্ডেল দেখা গিয়েছিল কবে সেটা যদি দেখি, এত বড় ক্যান্ডেল কিন্তু সেই অনেক আগে দেখেছি আমরা, সেটা কেউ ধরতে গেলে একদম অনেক আগে চলে যেতে হবে, 2020 সাল পর্যন্ত কিন্তু এত বড় ক্যান্ডেল পাই নাই। যাই হোক, 17-18 সালের দিকে মেবি এত বড় ক্যান্ডেলে পতন হয়েছে। তো বুঝতেই পারতেছেন বাংলাদেশের মার্কেটের কি অবস্থা।
তো এই অবস্থাটা কেন সেটা যদি আসি, শুরুতেই আপনাকে একটা অফ টপিকে একটা এক্সাম্পল দেই। সো এক্সাম্পলটা একটা সত্য ঘটনা, এটা রাঙ্গামাটিতে হয়েছিল। রাঙ্গামাটি যে কাপ্তাই লেকে হয়েছিল। তো একটা কাপল, তারা বিদেশি প্রবাসে থাকে, প্রবাস থেকে বাংলাদেশে ঘুরতে এসেছে। তারপর তারা যখন একটা হাউস বোট ভাড়া করে ওইখানে থাকে, থাকার পরে এক পর্যায়ে হঠাৎ করে একটা ঝড় উঠার এক পর্যায়ে ওই যে ফিমেল পার্সন যিনি ছিলেন, তিনি সাঁতার জানতেন না, তিনি ভয়ে লাফ দিয়ে পরে যেটা হয়েছে যে উনি আসলে এখানে মারা যান। যদিও পরে আসলে ওনাকে বাঁচাতে গিয়ে ওনার হাজবেন্ডও লাফ দেন, তারপর দুইজনই মারা যান। ইতিহাস ঘাটলে এরকম ঘটনা কিন্তু অনেক পাবেন, যেখানে দেখা যায় যে কেউ একটা নদীতে, লঞ্চে, নৌকাতে ছিল, তারপর সাঁতার জানে না, সে কিন্তু ভয়ে লাফ দেয়, এবং পরে দেখা যায় যে আসলে ঝড়ে ওই লঞ্চের বা ওই নৌকার অথবা ওই যে হাউস বোট, এটার কিন্তু আসলে কিছু হয় নাই। বাট সে যে ভয়ে আগে থেকেই লাফ দেওয়ার কারণে সে নিজেই মারা গেল, বাট ওই বোট কিন্তু আসলে অক্ষতই থেকেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা তাই, যে বাংলাদেশের যারা ইনভেস্টর, আমরা বলি ক্ষুদ্র বিনিয়োগকারী, এই যে এরা আসলে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হয়ে বিনিয়োগ করে, তারপর যখন অন্য কোনো একটা দেশে ভয় পায়, ওই যে নৌকা ডুবির মতো, যে যখন নদীতে ঝড় উঠে সে আগে থেকেই লাফ দেয়, সে সেল করে সে, বাট ওই নদীও ডুবে না, কিছুও না, মাঝখান দিয়ে কিন্তু সেই আসলে মারা যায় বা এরকম হয়। তো এইসব ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয় যে অন্য দেশে একটা যুদ্ধ হলো, বাংলাদেশে হয়তো ওই পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে না, ওই দেশে কিন্তু ইন্ডেক্সের তেমন পতন নাই, কিছু নাই, বাট বাংলাদেশে তারা এই যে ঝাঁপ দিয়ে এই অলরেডি তারা ডেড, এরকম একটা সিচুয়েশন। এটা আসলে যেটা বলবো, এটাকে প্রতিহত করার জন্য এটা একদিন দুই দিনে হবে না, এটার জন্য আসলে প্রচুর ইনভেস্টরদের পড়াশোনার দরকার আছে। আমরা আমাদের চ্যানেলে সেজন্যই চেষ্টা করতেছি যে সবাইকে যতটুকু সম্ভব সচেতন করার। আমি জানি যে আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ যে কারো মতামতের এগেনস্টে অন্য কেউ কথা বললে সেটা আসলে ভালো লাগে না। আমি যেহেতু আসলে ওভারঅল মার্কেটের সবার যে মতামত, সবাই যে এই যে একটা প্যানিক ক্রিয়েট করলো, এটার বিরুদ্ধে যেহেতু কথাটা বলতেছি, আমার মতামত অনেকেরই ভালো লাগবে না, এই ভিডিওতে অনেকগুলো ডিসলাইক করতে পারে, বাট স্টিল সত্যটা বলা উচিত। এবার আসি আরেকটা কথায়, যে এই মার্কেটে আসলে আমাদের মার্কেটে পড়বে কেন। দেখেন, একটা মার্কেটে ট্রেড কখন করবে, ট্রেড করবে এইরকম মার্কেটে, এই যে মার্কেটটা যখন উঠতে থাকবে তখন ট্রেড করবে, তখন আসলে কেউ মার্জিন লোন নিবে, তখন মার্জিন কল আসবে। বাট এই যে একটা ডাউনওয়ার্ড মার্কেট বা একটা বিয়ারিশ মার্কেট, এই মার্কেটে কেউ মার্জিন কল কেন নেবে? তো একমাত্র সেই এই মার্কেটে মার্জিন কল নেবে যে আসলে মার্কেট বুঝে না, একমাত্র সেই এই মার্কেটে ট্রেড করবে যে আসলে মার্কেট বুঝে না। তো একটা ট্রেডারের জন্য হয়তো এই জায়গাটা একটা স্টপ লস পয়েন্ট, বাট আপনি স্টপ লস বা আপনি ট্রেড কখন করবেন? এই একটা ডাউনওয়ার্ড মার্কেটে আপনি ট্রেড করবেন। আর ইনভেস্টরের জন্য তো এটা আসলে স্টপ লস পয়েন্ট হতে পারে না। ইনভেস্টর বরং এই জায়গায় মার্কেট যখন আরো পড়বে সে আরো কিনবে, সে চেষ্টা করবে প্রয়োজনে তার কাছে অন্য খাতে কিছু জমানো টাকা থাকলে সেই টাকাটা এই সেক্টরে নিয়ে আসতে। এবার আরেকটা জিনিস একটু কথা বলি, আজকে অনেকগুলা ডিফারেন্ট টপিকে কথা বলতেছি, আশা করি আপনারা শুনবেন। যাই হোক, তো আরেকটা টপিকে কথা বলি, যে বাংলাদেশে মার্কেটে বুল রান আসতে কেন 13-14 বছর লাগে। 13-14 বছর লাগে কারণ এই মার্কেটকে বুল রানে নিতে হলে আসলে এইখানে ফরেন ইনভেস্টর আসতে হয়। ফরেন ইনভেস্টরদের ইন্টারফেয়ার ছাড়া এই মার্কেট আসলে বুল রানে যায় না। ফরেন ইনভেস্টর কখন আসে? দেখেন, ফরেন ইনভেস্টর, প্রত্যেকটা ফরেন ইনভেস্টরের কিন্তু একটা ফান্ড থাকে, যে আছে সে ফ্রন্টিয়ার মার্কেটে ইনভেস্ট করবে অথবা সে এশিয়ান মার্কেটে ইনভেস্ট করবে। তো এশিয়ান মার্কেটে যখন এই যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এই পরিমাণ রিটার্ন দিচ্ছে, তখন সে তো আসলে বাংলাদেশের স্টক মার্কেটে আসবে না। কখন সে বাংলাদেশের স্টক মার্কেটে আসবে? যখন পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ডাউনওয়ার্ড ট্রেন্ডে চলে যাবে, ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ ডাউনওয়ার্ড ট্রেন্ডে চলে যাবে। লং রানে কিন্তু ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ আসলে আপওয়ার্ড মুভমেন্টেই আছে। তো এই মার্কেটগুলা যখন ডাউনওয়ার্ড ট্রেন্ডে যাবে তখন সে বাংলাদেশে আসবে। তো এরপরে তখন গিয়ে হয়তো আমরা মার্কেটে দেখতে পাবো যে একটা বুল রান এসেছে 2010 সালের মতো, 96-এর মতো। তো এর আগে কিন্তু মার্কেটে এই কারণেই আমাদের মার্কেট গুলাতে বুল রান দেখা যায় না, কারণ এইখানে আসলে ফরেন ইনভেস্টর ছাড়া আমাদের মার্কেট বুল রানে যায় না, কারণ এখানে কন্ট্রারিয়ান ইনভেস্টর অনেক কম। এছাড়াও আসলে আমরা এই যে ইন্ডিয়াতে যেই পরিমাণ মিউচুয়াল ফান্ডে এসআইপি করে, সো ওর এসআইপি টাকা দিয়েই কিন্তু এই যে প্রত্যেকটা মাসে এই এসআইপি তে যেহেতু প্রত্যেকটা মাসে বিনিয়োগ করে, ওই মিউচুয়াল ফান্ডকে কিন্তু প্রত্যেকটা মাসে মার্কেট যে জায়গায় থাকুক তাকে কিন্তু বিনিয়োগ করতে হয়। তো খুব বেশি মার্কেট নামার চান্স কিন্তু তাদের থাকে না। বাট আমাদের দেশে কি হয়, উল্টা এই স্টক মার্কেট থেকে টাকা চলে যাচ্ছে মানি মার্কেটে। সেটা যাবে স্বাভাবিক, মানি মার্কেট বা যেই মার্কেটে আসলে সবচেয়ে বেশি রিটার্ন পাবে সেখানেই যাবে স্বাভাবিক। ইনভেস্টরদের যেই লিটারেসি, এই জিনিসটা তাদের আরেকটু বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আরেকটু সতর্ক এবং আরেকটু সচেতন হতে হবে, তাহলে হয়তো আমাদের মার্কেটে
চেঞ্জ দেখা যাবে, সেটা কিন্তু একদিন দুই দিনের ব্যাপার না। এই যে যেমন এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে খুব আন্দোলন হচ্ছে। এখন চেয়ারম্যানের পদত্যাগ হলে অনেকেই বলতেছে ভাই পরের দিনই 150 পয়েন্ট প্লাস হয়ে যাবে। আমি আপনার সাথে এগ্রি করি, কোনো আমি ডিসএগ্রি করতেছি না, বাট একদিনে 150 প্লাস হবে, পরের দিন কি হবে? এই যে আমরা তো দেখলাম এই জায়গায় একদিনে 197 পয়েন্ট প্লাস হয়েছে, ওকে ফাইন। পরের দিন কি হবে? ধরলাম পরের দিন আরো 150 প্লাস হবে, বাট 3 নম্বর দিনের কথা কিন্তু আমরা কেউ চিন্তা করি না। আমরা এতটাই শর্ট টার্ম চিন্তা করি যে 2 দিন যদি 150 মানে 300 পয়েন্ট প্লাস হয়, তাহলে কি আমার এই যে যারা লসে আছেন, আমার হয়তো আমি নিজে পার্সোনালি আমার যে ইনভেস্টমেন্ট 300 পয়েন্ট প্লাস হলে হয়তো আমি ব্রেক ইভেনে অথবা পজিটিভে চলে যাব, বাট যারা লসে আছেন তারা কি আসলে এই 300 পয়েন্ট প্লাস হলে কি তারা আসলে লাভে আসবেন কিনা? কারণ 5ই আগস্টের পরে তো আসলে মার্কেট অনেক রিটার্ন দিয়েছে, আপনি কি তখন লাভে এসেছেন? আপনি কি তখন লাভ করতে পেরেছেন? আমরা আসলে লং টার্ম চিন্তা করি না, আমরা আসলে চিন্তা করি কালকে 150 পয়েন্ট প্লাস হবে, পরশু 150 পয়েন্ট প্লাস হবে। তো এই 2 দিন 3 দিনে 150 পয়েন্ট প্লাসে তো কিছু হবে না। আপনাকে চিন্তা করতে হবে লং টার্মে মার্কেটে একটা ভালো মার্কেট ক্রিয়েট হোক, যেখানে গ্যাম্বলিং হবে না, যেখানে বাজে কিছু হবে না, যেখানে কোম্পানির যেই ডিরেক্টররা আছে তারা বাজে কিছু করবে না বা তারা এইখানে ম্যানিপুলেট করবে না। এটা করতে হলে আপনাকে তো আসলে সুশাসন প্রতিষ্ঠা করতেই হবে। ওই জায়গায় কেন আপনারা আসলে চেয়ারম্যানের পদত্যাগের পরের দিনের 150 পয়েন্ট আপনাকে কেন এত আনন্দ দেয় এটা আমি বুঝি না। কারণ 150 প্লাস হলে তো আসলে আলটিমেটলি মার্কেট এই জায়গায় আসবে অথবা এই জায়গায় আসবে, আপনি কি লাভে আসবেন তখন? আপনি তো আসবেন না। তো এই ভিডিওর আসলে মূল কথা একটাই, আমরা মার্কেটে বিনিয়োগ করার আগে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে, ইনভেস্টরদের সাইকোলজি বুঝতে হবে। আমার কাছে কেউ যদি আসে যে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই, আমি যাদেরকে পার্সোনালি চিনি তারা অনেকে আমাকে বলে, আমি প্রথমেই চেষ্টা করি তাদেরকে আসলে মিউচুয়াল ফান্ডে পাঠিয়ে দিতে অথবা তাদেরকে বলি ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে। কারণ সে যখন বলে যে না আমি স্টিল স্টক মার্কেটে আসতে চাই, তখন আমি বলি মিউচুয়াল ফান্ডে যাইতে। তারপরেও যদি বলে স্টিল স্টক মার্কেটে আসতে চাই, তখন আমি হয়তো বলি যে আচ্ছা ঠিক আছে, কি করা যায়। কারণ আমি জানি যে এই মার্কেটে আসলে সবাই ওই ধৈর্যটা রাখতে পারে না, সবাই মনে করে যে স্টক মার্কেটে অনেক রিটার্ন পাওয়া যায় ওই জন্য আসে, বাট দিন শেষে আপনার ধৈর্য এবং আপনার এই যে লিটারেসি এটা খুব দরকার। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা আর লম্বা করব না। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ব্যাপারে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। এছাড়াও যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন টপিকে আমাদের কাছ থেকে ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।